বাসর ঘরে এসে স্বামী দেখে স্ত্রী গর্ভবতী। এরপর স্ত্রীর সাথে যা ঘটল তা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। চলুন শুরু করা যাক। প্রাক্তন প্রেমিকের হাত ধরে যে স্বপ্নের শুরু হয়েছিল, সেই হাতটাই যখন আমাকে মাঝপথে ঠেলে ফেলে দিল, ঠিক তখনই বুঝেছিলাম ভালোবাসা সবসময় আশ্রয় দেয় না, কখনো কখনো গভীর গহ্বর বানিয়েও দেয়। আমি তখন 11 সপ্তাহের অন্তঃসত্ত্বা। এই সত্যটা আমার শরীর জানত, আমার হৃদয় জানত, কিন্তু পৃথিবী জানলে কি হতো, এই ভয়টাই প্রতিদিন ধীরে ধীরে আমাকে নিঃশেষ করে দিচ্ছিল। লোকলজ্জা, বদনাম, সমাজের চোখ সবকিছু থেকে বাঁচতে গিয়ে আমি নিজের জীবনটাই যেন কারো হাতে তুলে দিলাম। পাড়ার এক সহজ সরল ছেলেকে বিয়ে করে নিলাম, সালাম মাওলা, যাকে সবাই বলতো ও খুব সোজা সাপটা, একটু কম বোঝে। কিন্তু কেউ খেয়াল করেনি খুব বেশি বোঝে বলেই হয়তো সে এত চুপচাপ। উত্তরের হিমেল হাওয়া দরজার ফাঁক গলে ঢুকে আমার শিরদাঁড়ায় বরফের মতো গেঁথে যাচ্ছিল। নতুন বিয়ের বিছানায় সাদা চাদর, এখনো মারের গন্ধ লেগে আছে। আমি তার ওপর বসেছিলাম, এমনভাবে যেন আমি এই ঘরের কেউ নই, শুধু একটা লুকানো সত্য। ছাদে ঝোলানো লাল শুভ চিহ্নগুলো আমার চোখে কাঁটার মতো বিচ্ছিল। শুভ? আমার জীবনে তখন আর কিছুই শুভ ছিল না। বাইরে উঠোনে হাসির শব্দ থেমে গেছে, শুধু বাসন ধোয়ার ঠুংঠাং। আমার কাকিমারা কাজ সেরে নিচ্ছেন। হঠাৎ দরজাটা খুলে গেল। ভারী শাড়ি খুলে একটা সাধারণ শাল জড়িয়ে নিয়েছেন। চেহারায় ক্লান্তি, যা লুকোনোর উপায় নেই। তিনি আমার সামনে গরম গোলাপজাম রাখলেন। একটু খেয়ে নে, পেট গরম থাকবে। তারপর খুব নিচু স্বরে বললেন, আজকের রাতটা কেটে যাক, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই কথাটা তার কাছে ছিল আশ্বাস। আমার কাছে মনে হলো কেউ গভীর ক্ষতের উপর না বুঝেই হাত রাখছে, আর আমি চিৎকারও করতে পারছি না, কারণ তিনি জানতেন না এই মেয়েটার বুকের ভেতরে তখন শুধু সন্তান নয়, একটা বিশ্বাস ভাঙা ইতিহাস বড় হচ্ছে। সেই মানুষটা, সে প্রথমে ফোন ধরা বন্ধ করল, তারপর আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিল। 1 মাস পর শুধু একটা মেসেজ, মাফ করো, আমি প্রস্তুত নই। ব্যাস, যেন কোনো ভালোবাসা ছিল না, যেন কোনো প্রতিশ্রুতি ছিল না, যেন আমি আর আমার গর্ভ সবই একটা ভুল। যেদিন আমি মাকে সব বললাম, তিনি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। চোখে ভয় ছিল, রাগ নয়। তারপর বললেন, আমরা লড়াই করতে পারবো না মা, তুই সালাম মাওলাকে বিয়ে করে নে, মোড়ের মাথার ছেলেটা, যাকে আমি দেখেছি বাজারে বুড়ি মায়েদের ব্যাগ তুলে দিতে, বৃষ্টির রাতে অপরিচিত মানুষের বাইক ঠেলতে, আর একদিন আমার পড়ে যাওয়া টাকাটা কোনো কথা না বলে ফিরিয়ে দিতে। তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন সে অনেক কিছু জানে কিন্তু কখনো দাবি করে না। আমি যখন হ্যাঁ বললাম, মায়ের হাত কাঁপছিল। বিয়েটা এত তাড়াতাড়ি হলো যে ফুলের মালাতেও ট্রাকের ধোঁয়ার গন্ধ ছিল। মানুষ হাসল, ফিসফিস করল, ছেলের কপাল খুলে গেল, মেয়ে পক্ষের কাজ উদ্ধার। সবাই কথা বলছিল, শুধু সাফরিন খানম চুপ করেছিল। ঘরের একপাশে সালাম মাওলা চেয়ারে বসে, না কোনো তাড়া, না কোনো অধিকার দেখানোর ভঙ্গি, শুধু এক গভীর নীরবতা। তারপর সে বলল, তুমি ক্লান্ত, ঘুমিয়ে পড়ো, আমি নিচে শুয়ে পড়ব। লোকের বলা গল্পের মতো মোটেই নয়। হঠাৎ আমার ভেতরের ভয়, লজ্জা, রাগ একসাথে ফেটে পড়ল। তোমার কি চাই? আমি কড়া গলায় জিজ্ঞেস করলাম। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর সে বালিশের নিচ থেকে একটা খাম বের করল, আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আগে এটা পড়ে নাও। আমার হাত কাঁপছিল, হৃদয় যেন বুক ছেড়ে বেরিয়ে আসবে। আমি জানতাম না এই কাগজে লেখা সত্যটা আমার লজ্জাকে আশ্রয় বদলাবে নাকি আমাকে আরও গভীর অন্ধকারে ঠেলে দেবে। শুধু এটুকু বুঝেছিলাম, এই রাতটা আমার জীবনের শেষ নয়, হয়তো সালাম মাওলার সঙ্গে সাফরিন খানমের জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত শুরু। খামটা ছিল সাধারণ, কোনো নাম নেই, তারিখ নেই, শুধু ওপরের দিকে কাঁপা কাঁপা হাতের লেখায় লেখা সাফরিন। বিয়ের মাত্র 3 মাস। সাফরিন এই 3 মাস কাটিয়েছে এক ভয়াবহ অস্থিরতায়। তার মনে হতো সে একটা জ্যান্ত আগ্নেয়গিরির ওপর বসে আছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে এবং সব শেষ হয়ে যাবে। সেই বিস্ফোরণটা আজ এই চিঠির মাধ্যমে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে।
সাফরিন কাপা কাপা হাতে চিঠিটা খুলল। ভেতরে সালাম মাওলার সেই স্বীকারোক্তি, আমি জানি তুমি অন্তঃসত্ত্বা, আর এই সন্তান আমার নয়। সাফরিনের মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তার জীবনের সবচেয়ে অন্ধকার সত্যটা সালাম মাওলা জেনে গেছে। সোহেলের দেওয়া সেই প্রতারণা, সেই অভিশপ্ত রাতের স্মৃতি আর তার পরিণাম সব এখন এই কাগজের টুকরোয় বন্দী। সাফরিন ভেবেছিল সালাম মাওলা সাধারণ সোজাসাপটা মানুষ, গ্রামের স্কুলে শিক্ষকতা করে, দুনিয়াদারির প্যাঁচ বোঝে না। কিন্তু আজ চিঠির প্রতিটি শব্দ তাকে বুঝিয়ে দিল এই মানুষটা কতটা গভীর। সালাম মাওলা চিঠিতে কোনো বিচার করেনি, কোনো গালিগালাজ করেনি, বরং সে লিখেছে, তুমি চাইলে এই সন্তানের বাবা হিসাবে আমি থাকব, আর না চাইলে তুমি মুক্ত। সাফরিন চিঠির কাগজটা হাত থেকে ফেলে দিল। তার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। গত 3 মাস সে আয়নার সামনে দাঁড়াতে ভয় পেত। মনে হতো তার কপালে পাপই লেখা আছে। কিন্তু আজ এই মানুষটা তাকে এক লহমায় সেই পাপবোধ থেকে মুক্তি দিয়ে দিল। সে মাথা তুলে তাকালো। ঘরের কোণে একটা পুরনো কাঠের চেয়ারে শান্ত হয়ে বসে আছে সালাম মাওলা। তার চোখে কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, আছে এক গভীর সমুদ্রের মতো স্থিরতা। সাফরিন ধরা গলায় প্রশ্ন করল, তুমি কেন এটা করবে? সমাজ জানলে তোমাকে ছিছি করবে, বলবে অন্যের পাপের বোঝা তুমি কেন বইছ? সালাম মাওলা খুব শান্ত স্বরে উত্তর দিল, সাফরিন, পাপ মানুষের কাজে থাকে, একটা নিষ্পাপ শিশুর মধ্যে নয়। আর সমাজ তো ভাঙতে জানে, গড়তে জানে না। আমি শিক্ষক, আমি মানুষকে গড়তে শিখেছি। একটা ভাঙা মন আর একটা অনাগত প্রাণকে যদি আমি আশ্রয় দিতে পারি, তবে সেটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ পাঠ। সাফরিন বিছানার এক কোণে বসে পড়ল। তার মনে হলো এতদিনের দম বন্ধ করা পরিবেশটা হঠাৎ হালকা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি একা থাকতে চাই না সালাম মাওলা, আমি খুব ভয় পাচ্ছি। সালাম মাওলা উঠে দাঁড়ালো না, দূর থেকেই আশ্বস্ত করে বলল, তাহলে আজ থেকে তুমি আর একা নও। তবে মনে রেখো সাফরিন, পথটা কঠিন হবে। তোমার পরিবার, আমার পরিবার আর এই সমাজ সবাই যখন সত্যটা জানবে, তখন লড়াইটা শুধু তোমার একার থাকবে না, আমাদের দুজনের হবে। তুমি কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত? সাফরিন চোখের পানি মুছে শক্ত হয়ে বসল। সে জানত সোহেল তাকে মাঝপথে ফেলে চলে গেছে। সোহেল ছিল আগাছা, যে শুধু নষ্ট করতে জানে। কিন্তু সালাম মাওলা হলো সেই বটবৃক্ষ, যার ছায়ায় সব ঝড় থেমে যায়। সালাম মাওলার বাড়িতে আজ তার মা আর ছোট বোন আসার কথা। সালামের মা একটু কড়া মেজাজের মানুষ। তিনি শুরু থেকেই সাফরিনকে খুব একটা পছন্দ করেননি। তার ধারণা শহরের মেয়ে গ্রামের এই পরিবেশে মানিয়ে নিতে পারবে না। নাস্তার টেবিলে সালামের মা হঠাৎ বললেন, বৌমা, তোমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না দেখছি, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে, আজই একবার ডাক্তার দেখানো দরকার। সালাম, তুই স্কুল থেকে ফেরার পথে ওকে নিয়ে টাউন হাসপাতালে যাস। সাফরিনের বুক ধক করে উঠল। ল্যাবে টেস্ট করলেই সব বেরিয়ে আসবে। 3 মাসের প্রেগন্যান্সি লুকানোর কোনো উপায় নেই। সে আর চোখে সালামের দিকে তাকালো। সালাম মাওলা রুটিতে জ্যাম লাগাতে লাগাতে খুব স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ মা, আমি ভাবছিলাম আজই নিয়ে যাব। আসলে সাফরিনকে একটু চেক আপ করানো দরকার, শরীরটা বেশ দুর্বল। সালামের মা সন্দেহের চোখে তাকালেন। শুধু দুর্বলতা, নাকি অন্য কোনো খুশির খবর আছে? মুখ দেখে তো তেমনই মনে হচ্ছে। টেবিলের নিচে সাফরিনের হাত কাঁপছে। সে বুঝতে পারছে সত্যটা আর বেশি দিন গোপন থাকবে না। কিন্তু সালাম মাওলা যেভাবে পরিস্থিতি সামলাচ্ছে, তাতে সে অবাক হচ্ছে। এই মানুষটা কি আসলেই সব জেনেও এত স্বাভাবিক থাকতে পারে? বিকেলে হাসপাতালে যাওয়ার পথে রিকশায় দুজনের মধ্যে কোনো কথা হলো না। হাসপাতালের করিডোরে যখন সাফরিন আল্ট্রাসোনোগ্রাফি রুমের সামনে দাঁড়িয়ে, তখন তার হাত শক্ত করে ধরল সালাম মাওলা। ভয় পেও না, যা হবে আমরা একসাথে সামলাবো। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার যখন গম্ভীর মুখে বের হলেন, তখন সাফরিনের মনে হলো তার হার্টবিট বন্ধ হয়ে যাবে। ডাক্তার সালাম মাওলার দিকে তাকিয়ে বললেন, মিস্টার সালাম, আপনার স্ত্রীর অবস্থা খুব একটা স্থিতিশীল নয়, তাকে মেন্টাল স্ট্রেস থেকে দূরে রাখতে হবে। আর হ্যাঁ, গর্ভের সন্তানের হার্টবিট কিছুটা দুর্বল, আপনাদের খুব সাবধানে থাকতে হবে। সালাম মাওলা ধীর স্থিরভাবে বলল, ধন্যবাদ ডাক্তার, আমরা খেয়াল রাখব। হাসপাতাল থেকে বেরোনোর সময় গেটের সামনে হুট করে একটা দামি কালো রঙের গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল এক যুবক, চোখে সানগ্লাস, পরনে দামি স্যুট।
তাকে দেখেই সাফরিনের চেহারা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। গাড়ি থেকে নামা লোকটা আর কেউ নয়, সোহেল, সাফরিনের অতীত, যে তাকে এই অতল গহ্বরে ঠেলে দিয়ে লাপাতা হয়ে গেছিল। সোহেল এগিয়ে এলো তাদের দিকে। তার ছেলের হাসি হেসে বলল, আরে সাফরিন, কেমন আছো? শুনলাম কোনো এক পাড়া গায়ের মাস্টারের সাথে বিয়ে হয়েছে তোমার। তা সংসার কেমন চলছে? সালাম মাওলা এক পা এগিয়ে সাফরিনের সামনে দাঁড়ালো। তার শান্ত ব্যক্তিত্বের সামনে সোহেলের চাকচিক্য যেন ম্লান হয়ে গেল। সালাম বলল, আমি সালাম মাওলা, সাফরিনের স্বামী। আপনি কে? সোহেল অট্টহাসি দিয়ে বলল, আমি কে সেটা সাফরিনকে জিজ্ঞেস করলেই ভালো হতো। তবে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে মাস্টার সাহেব। সাফরিনের পেটে যে সন্তানটা বড় হচ্ছে সেটার আসল পরিচয় কি জানেন? সাফরিন চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। হাসপাতালের জনাকীর্ণ গেটে দাঁড়িয়ে এক চরম নাটকীয় মুহূর্ত তৈরি হলো। হাসপাতালের গেটে থমথমে নীরবতা। সোহেলের মুখে এক পৈশাচিক হাসি। সে ভাবল এই এক কথাতেই সালাম মাওলার সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আশেপাশে ২-৪ জন পথচারী কৌতূহলী হয়ে তাকাচ্ছে। সাফরিন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে এখনই হয়তো সে মাটিতে লুটিয়ে পড়বে। সোহেল আবার বলল, কি হলো মাস্টার সাহেব, চুপ করে গেলেন কেন? নিজের বউয়ের চরিত্রের সার্টিফিকেটটা কি খুব বেশি তেতো লাগছে? সালাম মাওলা এক চুলও নড়ল না। তার চোখে বিচলিত হওয়ার কোনো চিহ্ন নেই, বরং সে খুব শান্তভাবে সোহেলের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কে সেটা আমার কাছে বড় কথা নয়। বড় কথা হলো আপনি আমার স্ত্রীর সাথে অভদ্রতা করছেন। আর সাফরিনের সন্তানের পরিচয়, সেটার উত্তর তো চিঠিতেই দেওয়া আছে। এই সন্তান আমার বংশের পরিচয় পাবে সে। আপনার মতো একজন রাস্তার মানুষের কথায় তার পরিচয় বদলে যাবে না। সোহেল থতমত খেয়ে গেল। সে কল্পনাও করেনি একজন সাধারণ স্কুল শিক্ষক এমন উত্তর দেবে। সে গর্জে উঠে বলল, মিথ্যে বলে লাভ নেই। সাফরিন জানে এই বাচ্চার বাপকে। ও আমার কাছে এসেছিল। সালাম মাওলা এবার সোহেলের খুব কাছে এগিয়ে গেল। নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, শুনুন মিস্টার সোহেল, অতীত নিয়ে যারা বেঁচে থাকে তারা কাপুরুষ। আমি বর্তমান নিয়ে বাঁচি। সাফরিন এখন আমার স্ত্রী। তার সম্মান রক্ষা করা আমার ধর্ম। আপনি যদি এখন এখান থেকে না যান, তবে আমি আইন নিজের হাতে নিতে বাধ্য হব। হাসপাতালের সিসিটিভি ফুটেজে আপনার এই অভদ্রতার রেকর্ড হচ্ছে। সোহেলের দামি স্যুটের ভেতরের মানুষটা যেন ছোট হয়ে গেল। সে রাগে ফুঁসতে ফুঁসতে গাড়িতে গিয়ে বসল। যাওয়ার আগে জানলা দিয়ে চিৎকার করে বলল, বেশি দিন এই নাটক চলবে না সাফরিন, সমাজ তোকে ছাড়বে না। গাড়িটা ঝড়ের গতিতে বেরিয়ে গেল। সাফরিন তখনও কাঁপছে। সালাম মাওলা আলতো করে সাফরিনার কাঁধে হাত রাখল। চলো রিক্সা ডাকি। পুরোটা পথ সাফরিন কোনো কথা বলতে পারল না। বাড়িতে ফেরার পর সালামের মা অর্থাৎ বড় মা তাদের জন্য অপেক্ষা করছিলেন। তার চোখে মুখে সন্দেহ। কেন এত দেরি হলো? ডাক্তার কি বলল? বড় মার প্রশ্ন। সালাম খুব স্বাভাবিকভাবে বলল, কিছু না মা, রক্তে আয়রন কম, তাই একটু দুর্বল, কয়েকটা ওষুধ দিয়েছে। আর হ্যাঁ মা, ডাক্তার বলেছে সাফরিনকে এখন থেকে খুব সাবধানে রাখতে হবে, কোনো ভারী কাজ যেন ও না করে। বড় মা গজগজ করতে করতে রান্নাঘরে গেলেন। সাফরিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে আর সহ্য করতে পারছে না। সালাম ঘরে ঢুকতেই সাফরিন তার পা জড়িয়ে করল। তুমি কেন আমাকে বাঁচালে? কেন সোহেলের সামনে অত বড় মিথ্যে বললে? ওর কথা তো সত্যি ছিল। ও জানলে তো পুরো এলাকা জানাবে। তখন তুমি কি করবে? সালাম মাওলা সাফরিনকে টেনে তুলল। শান্ত গলায় বলল, সাফরিন, সত্য আর মিথ্যের চেয়ে বড় হলো জীবনের মূল্য। আমি যা বলেছি তা মিথ্যে নয়। আমি যদি মনে প্রাণে এই সন্তানকে আমার বলে মেনে নিই, তবে সেটাই সত্য। আর সোহেলও, ও হলো একটা ভয়। ভয়কে যত প্রশ্রয় দেবে সে তত চেপে বসবে। আজ আমি ওর সামনে দাঁড়িয়েছি কারণ আমি চাই তুমি নির্ভয় হতে শেখো। কিন্তু শান্তি বেশিদিন স্থায়ী হলো না। সপ্তাহখানেক পর গ্রামের চায়ের দোকানে কানাঘুষা শুরু হলো। সোহেল চুপ করে বসে থাকার পাত্র নয়। সে সাফরিনের এক সম্পর্কের আত্মীয়র মাধ্যমে গ্রামে খবর ছড়িয়ে দিয়েছে যে সাফরিনের চরিত্র নিয়ে প্রশ্ন আছে। গ্রামের প্রভাবশালী মাতব্বর রমজান আলী একদিন সালামের স্কুলে হাজির হলেন, তার সাথে আরও কয়েকজন। সালাম মিয়া, তুমি তো শিক্ষিত মানুষ, গ্রামের ইজ্জত তো তোমার হাতে, কিন্তু শুনছি তোমার ঘরে নাকি অশুদ্ধ কিছু পালছ। রমজান আলীর কণ্ঠে শ্লেষ। সালাম মাওলা হাতে থাকা খাতাটা বন্ধ করল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মাতব্বর চাচা, কথা পরিষ্কার করে বলুন। স্কুলে পড়াশুনো হয়, রাজনীতির কথা এখানে না বলাই ভালো। রাজনীতি না,
ধর্মের কথা বলছি। তোমার বউয়ের গর্ভের সন্তান নিয়ে কথা উঠছে। লোকে বলছে বিয়ের আগেই নাকি ও নষ্ট হয়ে গেছিল। এর বিচার হওয়া দরকার। সমাজ তো আর মরা মানুষের দেশ না যে এসব মেনে নেবে। স্কুলের অন্য শিক্ষকরাও তখন ভিড় করেছেন। সালাম দেখল সবার চোখেই ঘৃণা আর কৌতূহল। সে বুক চিতিয়ে বলল, আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিচার করার অধিকার কারো নেই। আমার সন্তান বৈধ নাকি অবৈধ সেটা আমি আর আমার আল্লাহ জানেন। আপনারা যারা অন্যের ঘরের খবর নিয়ে উৎসাহী, তারা কি নিজেদের ঘরের খবর ঠিকঠাক রাখছেন? বেয়াদবি করো না সালাম, একজন শিক্ষক বলে উঠলেন। সালাম বলল, আমি সত্য বলছি। যদি কারো হিম্মত থাকে প্রমাণ নিয়ে আসুন। আর মনে রাখবেন, কারো সম্মান নিয়ে টানাটানি করলে তার ফল ভালো হয় না। আজ থেকে আমি স্কুলের চাকরি ইস্তফা দিলাম। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি জ্ঞান বিলিও করব না। সালাম মাওলা স্কুল থেকে বেরিয়ে এলো। তার পকেটে টাকা নেই, হাতে চাকরি নেই, কিন্তু মাথায় এক বিশাল সংকল্প। সে জানে এই লড়াইটা এখন বাঁচার লড়াই। বাড়িতে ফিরতেই দেখল তুলকালাম কাণ্ড। বড় মা কান্নাকাটি করছেন। পাড়ার মহিলারা জড়ো হয়েছে। সাফরিন এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার কাপড় চোপড় সব বারান্দায় স্তূপ করে রাখা। বড় মা চিৎকার করে বলছেন, বেরিয়ে যা এই ঘর থেকে। আমার বংশে কোনো কলঙ্ক আমি রাখব না। তুই কুলোটা, আমার ছেলের মাথা খেয়েছিস। সালাম ভিড় ঠেলে ভেতরে ঢুকল। সে দেখল সাফরিনের চোখ দিয়ে রক্তবর্ণ অশ্রু ঝরছে। সে একটা কথাও বলছে না। সালাম মাওলা এগিয়ে গিয়ে সাফরিনের ব্যাগটা হাতে তুলে নিল। তারপর বড় মার দিকে তাকিয়ে বলল, মা, তুমি সাফরিনকে তাড়াচ্ছ না, তুমি তোমার ছেলেকে তাড়াচ্ছ। ও যেখানে থাকবে আমিও সেখানে থাকব। আজ থেকে এই ঘর আমাদের জন্য নিষিদ্ধ হলে হোক, কিন্তু এই দুনিয়াটা আল্লাহর। আমরা আমাদের পথ দেখে নেব। সালাম সাফরিনের হাত ধরল। চলো সাফরিন, আজ আমাদের নতুন শুরু। সাফরিন অবাক হয়ে বলল, তুমি নিজের মাকে ছেড়ে আমার সাথে আসবে? আমি তো অপরাধী। সালাম মৃদু হাসল। তুমি একা নও, আমি বলেছি না? চলো, আজ আমাদের নতুন শুরু। অন্ধকার রাত, মাথার ওপর আকাশ। সালাম আর সাফরিন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে। কোনো গন্তব্য নেই, কোনো ছাদ নেই, কিন্তু সাফরিন প্রথমবার অনুভব করল সে মুক্ত। তার সাথে এমন একজন মানুষ আছে যে পাহাড়ের মতো অটল। হঠাৎ দূরে একটা জিপ গাড়ির আলো দেখা গেল। গাড়িটা ঠিক তাদের সামনে এসে থামল। দরজা খুলে নামল সোহেল। তার পেছনে আরও কয়েকজন গুন্ডা টাইপের লোক। সোহেল হাতে একটা রড নিয়ে নামল। দাঁত কিড়মিড় করে বলল, ভেবেছিস গ্রাম ছেড়ে পালাবি? আমার সন্তানের ওপর অন্য কারো নাম বসাবি? অত সোজা না, আজ তোদের এই মাঠেই কবর দেব। সাফরিন আতঙ্কে সালামের হাত খামচে ধরল। সালাম মাওলা সাফরিনকে নিজের পেছনে আড়াল করল। তার হাতে কোনো অস্ত্র নেই, শুধু এক বুক সাহস। সোহেল এগিয়ে আসছে। সাফরিনের পেটের সন্তানটা যেন ভেতরে নড়ে উঠল। সে কি বুঝছে তার জন্মের আগেই মৃত্যুর দূত সামনে দাঁড়িয়ে? রাতের নিস্তব্ধতা ভেঙে জিপের ইঞ্জিন গর্জে উঠছে। সোহেলের হাতে লোহার রডটা হেডলাইটের আলোয় চিকচিক করছে। তার পেছনে তিনজন সুঠামদেহী লোক, সবার হাতেই লাঠি সোটা। সালাম মাওলা সাফরিনকে এক ঝটকায় রাস্তার পাশের একটা বড় রেনট্রি গাছের আড়ালে সরিয়ে দিল। তার কণ্ঠস্বর একদম নিচু, কিন্তু বরফের মতো ঠান্ডা। সাফরিন, একদম নড়বি না, যাই হোক না কেন সামনে আসবি না। সোহেল অট্টহাসি দিয়ে এগিয়ে এলো। কিরে মাস্টার, অনেক তো নীতিবাক্য শোনালি, এখন তো দেখছি তোর বিবিকে নিয়ে পালানোর পথ পাচ্ছিস না। এই নির্জন রাস্তায় তোকে মেরে পুঁতে রাখলে কেউ খবরও পাবে না। সালাম শান্তভাবে বলল, সোহেল, তুমি যাকে ভয় দেখাচ্ছ সে মরে গেলেও হারবে না, কিন্তু তুমি যে পাপ করছো তার ভার বইতে পারবে না। এখনো সময় আছে, ফিরে যাও। জ্ঞান দিবি না? সোহেল রডটা উঁচিয়ে তেড়ে এলো। সালাম মাওলা খুব চটপটে মানুষ। গ্রামের শিক্ষক হলেও সে ছোটবেলা থেকেই মাঠে ঘাটে কাজ করে শক্তপোক্ত হয়েছে। সোহেল যখন রড দিয়ে আঘাত করতে চাইল, সালাম মুহূর্তের মধ্যে মাথা নিচু করে সরে গেল এবং সোহেলের কবজিতে এক জোরালো মোচড় দিল। ব্যথায় রডটা হাত থেকে পড়ে গেল। পেছনের লোকগুলো এবার একসাথে ঝাঁপিয়ে পড়ল। সালাম একা চারজনের সাথে লড়ছে। সাফরিন গাছের আড়ালে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সে দেখল অন্ধকারে সালামের পিঠে একটা লাঠির আঘাত পড়ল। সালাম যন্ত্রণায় কুকড়ে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই ঘুরে দাঁড়িয়ে একজনের নাকে সজোরে ঘুষি বসাল। লড়াই যখন চরমে, ঠিক তখন দূরে অনেকগুলো টর্চের আলো দেখা গেল, সাথে মানুষের চিৎকার। গ্রামের একদল তরুণ আর স্কুলের কিছু ছাত্র লাঠি সোটা নিয়ে এদিকেই দৌড়ে আসছে। তাদের নেতৃত্বে সালামের প্রিয় ছাত্র রাশেদ। রাশেদ চিৎকার করে বলল, ওস্তাদ, আমরা আসছি, কেউ পালাবে না। গ্রামের মানুষকে আসতে দেখে সোহেল আর তার সাঙ্গপাঙ্গরা ঘাবড়ে গেল। তারা দ্রুত জিপে উঠে স্টার্ট দিল। সোহেল যাওয়ার সময় জানলা দিয়ে চিৎকার করে বলল, আজ বেঁচে গেলি মাস্টার,
কিন্তু কাল সকালেই পুলিশ নিয়ে আসব। তুই আমার বাচ্চা চুরি করেছিস, এই মামলায় তোকে জেলে পচাবো। জিপটা ধুলো উড়িয়ে পালিয়ে গেল। রাশেদ আর বাকিরা কাছে এসে সালামকে ধরল। সালামের কপাল ফেটে রক্ত পড়ছে। সাফরিন দৌড়ে এসে সালামের হাত ধরল। তার দুচোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে। সালাম হাসল। বলেছিলাম না সাফরিন, অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত কাছে আসে। রাশেদ গম্ভীর মুখে বলল, ওস্তাদ আপনি ঠিক আছেন? আমরা খবর পেলাম রমজান মাতব্বর আর ওই শহরিয়া লোকটা মিলে আপনাকে মারার ছক কষছে, তাই আমরা দেরি না করে চলে এলাম। সালাম বুক ভরে নিঃশ্বাস নিল। ধন্যবাদ তোদের, কিন্তু এখন আমাদের এই গ্রাম ছাড়তে হবে। পুলিশি ঝামেলা হলে সাফরিনের ওপর চাপ বাড়বে। সেই রাতেই রাশেদদের সাহায্যে তারা পাশের স্টেশনে পৌঁছালো। ভোরে চট্টগ্রামের ট্রেন। সাফরিন ট্রেনের জানলার পাশে বসে আছে। পাশে সালাম মাওলা, তার কপালে সাদা ব্যান্ডেজ। সাফরিন ফিসফিস করে বলল, আমরা কোথায় যাচ্ছি? আমাদের তো কোনো ঠিকানা নেই। সালাম সাফরিনের হাতের উপর নিজের হাত রাখল। ঠিকানা আমরা তৈরি করে নেব। আমার এক বন্ধু চট্টগ্রামে একটা ছোট এনজিও চালায়, সেখানে কাজ পাব। আর সবচেয়ে বড় কথা, সেখানে কেউ আমাদের চেনে না। সেখানে তোমার সন্তান কোনো কলঙ্ক ছাড়াই বড় হতে পারবে। চট্টগ্রামের পাহাড়ি এলাকার ছোট্ট একটা টিনশেড ঘর, সামনে ছোট বাগান। সেখানে সাফরিন রোদে বসে কাঁথা সেলাই করছে। তার শরীর এখন বেশ ভারী, যে কোনো দিন নতুন অতিথির আগমন ঘটবে। সালাম এখন সেই এনজিওর স্কুলে পড়ায়। পাশাপাশি সে সাফরিনের খুব যত্ন নেয়। সে কোনো দিন সাফরিনকে বুঝতে দেয়নি যে এই সন্তান তার নয়। সে প্রতিনিয়ত বাচ্চার জন্য নতুন জামা, খেলনা কিনে নিয়ে আসে। একদিন বিকেলে সাফরিন জিজ্ঞেস করল, আচ্ছা সালাম, তুমি যখন বাচ্চার নাম ভাবো তখন কি তোমার মনে হয় না যে ওর রক্তে অন্য কারো নাম আছে? সালাম বই পড়ছিল। বইটা বন্ধ করে সে সাফরিনের দিকে তাকালো। সাফরিন, একটা চারা গাছ যখন মাটি থেকে রস নেয় তখন মাটি কি জিজ্ঞেস করে বীজটা কে পুঁতেছিল? মাটি শুধু আগলে রাখে। আমি ওই মাটি হতে চাই। রক্ত শুধু শরীরে থাকে, কিন্তু পরিচয় তৈরি হয় মানুষের মমতায়। সাফরিনের চোখে জল এলো। সে জানল এই পৃথিবীতে সব অন্ধকার কাটিয়ে দেওয়ার জন্য একজন সালাম মাওলাই যথেষ্ট। কিন্তু শান্তি কি এটা সহজে ধরা দেয়? সেদিন সন্ধ্যায় সালাম বাড়ি ফেরার পথে দেখল ঘরের সামনে একটা জিপ দাঁড়িয়ে। ঠিক 6 মাস আগের সেই জিপটা। সালামের বুকটা ধক করে উঠল। সোহেল কি তবে ঠিকানা খুঁজে পেয়েছে? সে দৌড়ে ঘরের ভিতরে ঢুকল। দেখল সোহেল ড্রয়িং রুমে বসে আছে, কিন্তু তার চেহারায় আগের সেই ঔদ্ধত্য নেই, বরং সে বিধ্বস্ত। সোহেল সালামকে দেখে উঠে দাঁড়ালো। মাস্টার সাহেব বসুন, আমি আপনার কাছে যুদ্ধ করতে আসিনি। সালাম কঠোর স্বরে বলল, আবার কেন এসেছ? আমার শান্তি নষ্ট করতে? সোহেল মাথা নিচু করে বলল, আমার বাবা রাজনীতিতে বড় পদে আছেন, কিন্তু গত মাসে একটা স্ক্যান্ডেলে আমাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। আমার নামেও ওয়ারেন্ট আছে। আমি দেশ ছেড়ে পালাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমার মনে হলো আমার একটা রক্তের উত্তরাধিকার আছে, আমি ওকে সাথে নিয়ে যেতে চাই। সাফরিনকে আমি ভালো রাখতে পারবো না জানি, কিন্তু বাচ্চাটাকে আমি বিদেশে সেটেল করে দেব। সাফরিন পর্দার আড়াল থেকে সব শুনছিল। সে বেরিয়ে এলো। তার চোখে এখন আগুনের মতো তেজ। সোহেল, রক্তের দোহাই দিও না। যে বাবা জন্মের আগেই সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল, যে মাকে সমাজের সামনে লাঞ্ছিত করেছিল, তার কোনো অধিকার নেই এই সন্তানের উপর। তুমি যখন পালাচ্ছ তখনও নিজের স্বার্থে ওকে ব্যবহার করতে চাইছ, কিন্তু জেনে রেখো এই সন্তানের বাবা পাশে বসে আছে। ও সালাম মাওলার সন্তান। সোহেল তেড়ে উঠতে চাইল, কিন্তু দেখল সালামের ঘরের কোণে পুলিশের ড্রেস পরা একজন লোক বসে আছে। সে সালামের সেই এনজিওর বন্ধু। সালাম আগে থেকেই সতর্ক ছিল। সোহেল বুঝল এখানে তার কোনো চাল খাটবে না। সে অসহায়ভাবে বেরিয়ে গেল। কয়েকদিন পর হাসপাতালের বেডে শুয়ে আছে সাফরিন। পাশে এক টুকরো চাঁদের মতো ফুটফুটে এক ছোট শিশু। সালাম মাওলা পরম মমতায় বাচ্চাটাকে কোলে তুলে নিল। সাফরিন ক্লান্ত গলায় বলল, ওর নাম কি রাখবে? সালাম বাচ্চার কানে আজান দিল। তারপর সাফরিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ওর নাম হবে আমান, কারণ ও আমাদের কাছে এক পবিত্র আমানত। আরও বড় হয়ে ওর বাবার মতো শিক্ষক হবে না, ও হবে মানুষের মতো মানুষ। সাফরিন দেখল সালামের চোখে ঠিক সেই একই স্থিরতা যা সে প্রথম দিন চিঠিতে দেখেছিল। সমাজ হয়তো আজও সালামকে বোকা বলবে, কিন্তু সাফরিন জানে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য এমন কয়েকজন বোকা মানুষের খুব প্রয়োজন, যাদের কাছে রক্তের সম্পর্কের চেয়েও বড় হলো মানুষত্ব আর আশ্রয়। এই গল্পের দ্বিতীয় পর্ব যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানান।